This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। তনিষ্ঠা এবং শুভজিৎ, আমরা এবার একটু এই রাজ্যের দিকে নজর ঘোরাই। তার কারণ কার্তুজ কাণ্ডে গোটা রাজ্য তোলপাড়। আপনারা জানেন এখনো পর্যন্ত পুলিশের ভূমিকাও কিন্তু এসটিএফ এর স্ক্যানারে, মানে পুলিশ কি ভূমিকা এক্ষেত্রে পালন করেছিল, অর্থাৎ বিবাদী বাগের যে অস্ত্রের দোকানের স্টক, সেই স্টক শেষ কবে পুলিশ চেক করেছিল সেরকম একটা তথ্য কিন্তু সামনে আসে। এছাড়া আপনারা জানেন যে মুঙ্গের যোগ্য এক্ষেত্রে উঠে এসেছে। সব মিলিয়ে শেষ কি পরিস্থিতি জানতে চলে যাবো আমাদের প্রতিনিধি সুপ্রিয়র কাছে। সুপ্রিয়, প্রথমেই যেটা জানতে চাইবো যে পুলিশের ভূমিকা কেন এসটিএফ এর স্ক্যানারে? প্রথমে যেটা বলবো যে বিবাদীবাগের এই লাইসেন্সপ্রাপ্ত যে অস্ত্র বিপণী রয়েছে সেখানকার যে কর্মী জয়ন্ত দত্ত, তার হাত ধরেই কিন্তু মূলত বেআইনি অস্ত্র কারবারিদের হাতে পৌঁছে যেত অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে তৈরি হওয়া কার্তুজ। আর গতকাল যখন এসটিএফ এর গোয়েন্দারা তল্লাশি চালান এই বিবাদীবাগের লাইসেন্সপ্রাপ্ত দোকানে, সেখানকার যে স্টক অর্থাৎ খাতায় কলমে যে স্টক রয়েছে তার সঙ্গে বাস্তবে স্টকের কিন্তু বিস্তর ফারাক রয়েছে এবং সেটা দীর্ঘদিন ধরেই এ ধরনের একটা অসামঞ্জস্যপূর্ণ স্টকের বিষয় তাদের নজরে এসছে, এমনটাই আমরা এসটিএফ সূত্রে জানতে পারছি। কিন্তু এখানে যে প্রশ্নটা সামনে উঠে আসছে তার কারণ কলকাতা পুলিশের আওতাধীন যে সমস্ত এ ধরনের লাইসেন্সপ্রাপ্ত শপ রয়েছে বা দোকান রয়েছে বা অস্ত্র বিপণী রয়েছে সেগুলোর উপরে কলকাতা পুলিশের কিন্তু একটা নজরদারি থাকে, অর্থাৎ কবে কত স্টক আসছে, অর্থাৎ কার্তুজ আসছে বা কী ধরনের আগ্নেয়াস্ত্র আসছে এবং সেগুলো কতটা বিক্রি হচ্ছে তার একটা কিন্তু তালিকা মাঝে মধ্যেই কলকাতা পুলিশের মূলত রিজার্ভ ফোর্সের যে আর্মস অ্যাক্ট সেকশন রয়েছে তারা নজরদারি চালান বা তারা এগুলো খতিয়ে দেখেন। এখন রাজ্য এসটিএফের গোয়েন্দারা এই বিষয়টাই কিন্তু দেখছে যে দীর্ঘদিন ধরে যেহেতু এদের স্টকের মধ্যে একটা বিস্তর গড়মিল রয়েছে, তো কলকাতা পুলিশের দায়িত্ব থাকায় তারা কবে শেষ এই দোকানের বিবাদীবাগের এই দোকানের স্টক তারা মিলিয়ে দেখেছিলেন সেই বিষয়টাই কিন্তু তদন্তকারী আধিকারিকরা বা এসটিএফের গোয়েন্দারা দেখছেন। তার পাশাপাশি যেটা আরও তথ্য হিসাবে সামনে উঠে আসছে বা তদন্তকারীরা যে ইঙ্গিত পাচ্ছেন, এই যে বিবাদীবাগের দোকান থেকে বেআইনি অস্ত্র কারবারিদের কাছে কার্তুজ পৌঁছে যেত, সেই কার্তুজ নিয়ে কি করতেন অস্ত্র কারবারিরা, যেটা জানা যাচ্ছে যে জয়ন্ত দত্ত তিনি এই দোকানের কর্মী, তিনি যখন অস্ত্র কারবারিদের নিশ্চিত করতেন যে তিনি এই সংখ্যক কোনো নির্দিষ্ট সংখ্যক একটা কার্তুজ তাদেরকে সরবরাহ করতে পারবেন, সেটা নিশ্চিত হওয়ার পরেই কিন্তু এই অস্ত্র কারবারিরা বিহারের মুঙ্গের কিংবা ভাগলপুরের মতন জায়গায় যেখানে বেআইনি অস্ত্র কারবারিরা এ ধরনের আগ্নেয়াস্ত্র তৈরি করেন তাদের কাছে বরাত দেওয়া হতো। আর সেই বরাত পাওয়ার পরেই সেখানে যখন আগ্নেয়াস্ত্র তৈরি হতো এবং সেই আগ্নেয়াস্ত্র চলে আসতো এ রাজ্যে বা বাংলাতে, অন্যদিকে জয়ন্ত দত্ত বা তার মতন আরও অনেকের সাহায্যে কর্মীদের সাহায্যে হয়েছে তা বলাই যায়। আপাতত সুপ্রিয় তোমাকে ধন্যবাদ জানাই। একদিকে মুঙ্গের যোগ, অন্যদিকে পুলিশের ভূমিকা, এসটিএফ এর স্ক্যানারে সব মিলিয়ে তদন্ত যেদিকে এগোচ্ছে তাতে যে আরো চাঞ্চল্যকর তথ্য আগামী দিনে সামনে আসতে চলেছে তা বলাই যায়। একেবারেই জয়নিকা, তুমি যে চাঞ্চল্যকর তথ্যের কথা বললে আগামী দিনে নয় ইতিমধ্যে এসে গিয়েছে, এখনো পর্যন্ত সেটা সন্দেহের স্তরে কথা বলার অপেক্ষা রাখে না, কিন্তু কার্তুজ কাণ্ডে তৃণমূল যোগ কিছুটা হলেও প্রকাশ্যে আসে। তার কারণ গতকাল জীবনতলা থেকে যে আশিক ইকবাল গাজী এবং আব্দুল সেলিম গাজীকে গ্রেফতার করা হয় এদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের যোগ রয়েছে। আশিক ইকবাল গাজী তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য, ধৃত আব্দুল সেলিম গাজীর স্ত্রীও তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য, আর দুজনের বাড়ি হাসনাবাদের মুরাডি শাহ গ্রামে। সহকর্মী দীপঙ্কর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। দীপঙ্কর, আমি জানতে চাইবো যে এই ঘটনায় যাদের ধরা হয়েছে তাদের সঙ্গে তো সরাসরি তৃণমূল কংগ্রেসের যোগ, এটা তো কোনো অভিযোগ বা সন্দেহ নয়, তাহলে কি দলীয় মদত এক্ষেত্রে উড়িয়ে দেওয়া যাচ্ছে না? দেখো, এটা প্রশ্ন সাপেক্ষ বিষয়, এটা তদন্তকারী আধিকারিকরা তদন্ত করে দেখছেন এর সঙ্গে দলীয় মদত আছে কিনা। কিন্তু যেটা বাস্তব জানা যাচ্ছে এই আশিক ইকবাল গাজী তৃণমূলের প্রাক্তন মেম্বার এবং আব্দুল সেলিম গাজী তার স্ত্রীও তৃণমূলের প্রাক্তন মেম্বার, অর্থাৎ তৃণমূলের সঙ্গে তাদের প্রত্যক্ষ যোগ রয়েছে, তারা তৃণমূল কংগ্রেস করতেন এমনটা স্পষ্ট। এবং তদন্তকারী আধিকারিকরা গোটা বিষয়টি খতিয়ে দেখছেন এই কাণ্ডে তারা কিভাবে যুক্ত ছিলেন এবং তাদের সঙ্গে ওখানকার কোনো রাজনৈতিক মদত আছে। আমি একটু থামালাম, তার কারণ তুমি দুবারই বললে যে এরা দুজনই প্রাক্তন করতেন, তার মানে এখন কোন রকম যোগাযোগ নেই কি? একদমই না, এটা একদম স্পষ্ট নয় যে এখন করতেন কি করতেন না। ইতিমধ্যে যে সমস্ত চিত্র সামনে এসছে তাতে বসিরহাটের প্রাক্তন যে সাংসদ হাজি নুরুল ইসলাম তার সঙ্গে একাধিকবার দেখা গেছে এবং পঞ্চায়েতের মেম্বার, এই দুটো হওয়াতে স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেসের সঙ্গে ওতপ্রোতভাবে তারা জড়িত। কিন্তু তৃণমূল কংগ্রেস তাদেরকে কতটা সাপোর্ট করতো এই ধরনের কাজ করার, এই উত্তর সময়ের কাছে আছে। আপাতত ধন্যবাদ জানাই তোমাকে দীপঙ্কর। কথা বলছেন সহকর্মী দীপঙ্করের সঙ্গে।
ক্যানিং এর এই ঘটনা, ক্যানিং এর এই কার্তুজ কাণ্ডে গ্রেফতার আরো একজনকে গ্রেফতার করা হয়েছে। লেটেস্ট আপডেট, বসিরহাট থেকে গ্রেফতার করা হয়েছে যার নাম ফারুক মল্লিক। ধৃত হাজি রশিদ মোল্লার কাছ থেকে আগ্নেয়াস্ত্র কিনেছিলেন এই ফারুক মল্লিক। ফারুকের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র এবং 4টি ফ্যাক্টরি মেড কার্তুজ উদ্ধার করা হয়েছে। এসটিএফের অনুমান এই কার্তুজগুলো অন্য কোনো লাইসেন্সপ্রাপ্ত দোকান থেকে কেনা। শুধু বিবাদী বাগের দোকান নয়, আরও দোকান সেক্ষেত্রে এই ঘটনার সঙ্গে জড়িত। দেখুন, বৈধ কার্তুজের কোটা, কিন্তু সেখানে চলছিল অবৈধ কারবার। আচ্ছা, কিভাবে এই গোটা কার্তুজের কোটায় মানে অবৈধ কারবার চলছিল সে সমস্তটাই আরেকটু বড় প্রশ্ন হয়ে আমাদের প্রতিনিধি সুজয় আমাদের সঙ্গে রয়েছেন। কথা বলবো সুজয়ের সঙ্গে সরাসরি। সুজয়, দেখো, প্রত্যেকটি লাইসেন্সপ্রাপ্ত অস্ত্রের ক্ষেত্রে বছরে একটা কোটা থাকে যে সেই লাইসেন্সপ্রাপ্ত ব্যক্তি যিনি অস্ত্র ব্যবহার করছেন তিনি বছরে কটি কার্তুজ কিনতে পারবেন বা ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে কোটা সম্পর্কে যেটা জানা যাচ্ছে যে সর্বনিম্ন 50 অর্থাৎ 50 থেকে 200টি পর্যন্ত কার্তুজ কোনো লাইসেন্সপ্রাপ্ত অস্ত্র ব্যবহারকারী কিনতে পারবেন এই ধরনের ডিলারের থেকে। আর ডিলাররা এক্ষেত্রে যে বেঙ্গল এসটিএফ যে চক্রকে ধরেছে, এক্ষেত্রে ডিলারের কাছে কাজ করা জয়ন্ত নামে যে অভিযুক্ত, সেই সুযোগটাকেই কাজে লাগিয়েছে বলে বেঙ্গল এসটিএফের কর্তারা মনে করছেন। কিভাবে কাজে লাগিয়েছে? বলা হচ্ছে যে কোনো ব্যক্তি যদি 10 থেকে 20টি কার্তুজ কিনতে আসতেন, তাকে 10 থেকে 20টি কার্তুজ বিক্রি করা হতো এবং তার বিল দেওয়া হতো, কিন্তু খাতায় কলমে সেটা দেখানো হলো আদতে সে 10টি বা 20টির জায়গায় 50-60টি কার্তুজও তাদের যে স্টক, সেই স্টক থেকে বের করে নিত এবং এই বৈধ ব্যাপারটাকে কাজে লাগিয়ে এই অবৈধ কারবারটা চলতো। এবং সেক্ষেত্রে প্রত্যেকটা ডিলারের কাছে এই যে কার্তুজগুলি রয়েছে, এই কার্তুজগুলির দর বা রেট 100 কোটি টাকা। 0.34 বোরের যে পিস্তল, তার এই কার্তুজের দাম 100 কোটি টাকা। কিন্তু এই অস্ত্র কারবারি বা দুষ্কৃতীরা যখন একাধিক হাত ঘুরে সেই কার্তুজ কিনছে, তখন তারা ব্যয় করছে 500 থেকে 600 টাকা। বাকি এই যে টাকাটা, এটা পুরোটাই কমিশনের মাধ্যমে চলতো। যেখানে ডিলারের লোকেরা যুক্ত তারা কমিশন নিত, যেখানে এজেন্টদের মারফত পৌঁছতো তারা নিত, মেন এজেন্ট, সাব এজেন্ট, তারা মানে একটা বড় চক্র এটাতে কাজ করছিল, সেটাই বারবার করে স্পষ্ট হয়ে যাচ্ছে। অনেক ধন্যবাদ। একদম কোন কোন ক্ষেত্রে এই বড় চক্র কাজ করছে, কিভাবে তারা অপারেশন চালিয়ে যায়, এই প্রশ্ন আমরা এর আগেও তুলেছি, আবারও তুলবো, উত্তরের অপেক্ষায় থাকবো। কিন্তু আপাতত আমার দুই সহকর্মী তন্নিষ্ঠা এবং চয়নিকাকে ধন্যবাদ জানাচ্ছি। দত্তপুকুরে কাটামুন্ডু রহস্যে নয়া তথ্য, পুলিশি জেরায় খুনের কথা স্বীকার করেছে জলিল। খুনের পর মুন্ডু অন্যত্র সরানোর কথাও স্বীকার জলিলের। কোথায় কাটামুন্ডু? ধৃত জলিলকে জেরা করে তার ইঙ্গিত পেলেন তদন্তকারীরা। খুনের পর ঘটনাস্থলের কাছেই মুন্ডু ফেলে চলে যায় জলিল। জেরার পর এমনই দাবি করেছে পুলিশ। মুন্ডু উদ্ধারে জলিলকে আরও জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ, সে কারণে জলিলকে নিজেদের হেফাজতে নিতে চায় পুলিশ। এখনো পর্যন্ত কাটামুন্ডু কাণ্ডে ধৃত আরও 3 জনকে জলিলের সঙ্গে বসিয়ে জেরা করতে চায় পুলিশ। হযরত খুনে আরও কেউ জড়িত কিনা জানতে মরিয়া তদন্ত